চুপ কথা, গল্প হলেও সত্যি। ওয়েলকাম ব্যাক। চুপ কথার 12 নম্বর এপিসোডে সকলকেই জানাই স্বাগত। সবাই কেমন আছো এবং কোথা থেকে আজকে ঘটনাটি শুনছো সেটা অবশ্যই লিখে পাঠিও আমাদের কমেন্ট সেকশনে। আজকে যে ঘটনাটি তোমাদেরকে পড়ে শোনাবো সেই ঘটনাটি পাঠিয়েছে আমাদের চুপকথা ফ্যামিলির এক নতুন সদস্য সৌরভ বণিক। সৌরভ বণিককে আমাদের চুপকথায় জানাই স্বাগত। আর তোমাদের সাথেও একটা খুব আনন্দের একটা খবর তোমাদের সাথে শেয়ার করতে হবে, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া আজকে এই জায়গাতে আমরা পৌঁছাতে পারতাম না। আজ আমরা 500 সাবস্ক্রাইবার অর্থাৎ 500 সাবস্ক্রাইবার পূরণ করলাম শুধুমাত্র তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে, তোমাদের শেয়ারে আজকে এই জিনিসটা সম্পূর্ণ হয়েছে। হয়তো বলতে গেলে 500টা খুবই কম নিমিত্ত মাত্র, আমি বলবো যারা বড় বড় ইউটিউবাররা আছেন বা যারা ইউটিউবে কাজ করছেন তাদেরকে শরণাপন্ন করি আমি বলছি। 500 সাবস্ক্রাইবার্সটা হয়তো খুবই কম একটা সংখ্যা, কিন্তু এগোচ্ছি না, একটু একটু করে তো এগোচ্ছি, কারণ আমাদের ছোট ছোট পায়ে তো এগিয়ে যেতে হবে। আর সেইভাবেই এগোচ্ছি। তার জন্য তোমাদের এই ভালোবাসা সাপোর্টটা অলওয়েজ রেখো, কারণ তোমাদের এই সাপোর্ট ছাড়া আমাদের এইভাবে এগিয়ে যাওয়াটা সম্ভব নয়। কারণ এই কটা মাসে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করাটা খুব একটা মুখের কথা নয়। তার জন্য তোমাদের ভালোবাসাটাও খুবই দরকার, তাই না? সেটা কমালে চলবে না। তো এই খুশির খবরটা তোমাদের সাথে তো না শেয়ার করলে আমি তো খুব দুঃখ পেতাম, আমার খুব বড় অপরাধ হয়ে যেত। তো থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত শ্রোতা বন্ধুদের। চুপ কথা যত নতুন নতুন সদস্য হয়েছো সকলকে অনেক 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 থ্যাঙ্কস আমাদের ফুল টিমের পক্ষ থেকে। তো আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছে খড়গপুর থেকে, খড়গপুরের একটি গ্রাম থেকে পাঠানো হয়েছে, গ্রামের নাম উল্লেখ করেনি, সৌরভ বণিক। তো তোমরাও তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা, যে কোনো ঘটনা হতে পারে, ভৌতিক হতে পারে, অলৌকিক হতে পারে, সেই সব ঘটনা আমাদেরকে লিখে অবশ্যই পাঠিও, কারণ তোমাদের ঘটনা আমাদের এনার্জি বা আমাদের এক একটা এপিসোডের সংখ্যা যত বাড়বে তত আপনাদের আমাদের সকলের এই সাপোর্টটা আরও জোরদার হবে, তাই না? তাই তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে লিখে অবশ্যই পাঠিও, আমাদের মেল করে পাঠিও। আমাদের মেল আইডি ডেসক্রিপশানে দেওয়া আছে, তাও আমি তোমাদেরকে আরেকবার বলে রাখি, চুপকথা 697@gmail.com বা আমাদের ফেসবুকেও তোমরা পার্সোনালি ইনবক্স করতে পারো, আমাদের ফেসবুক অফিসিয়াল পেজেতেও। তো বেশি কথা না বলে একেবারে ঘটনাতেই চলে যাব, কারণ আজকে যে ঘটনাটি খুব ভালো লেগেছে আমার, সৌরভ যে ঘটনাটি আজকে লিখে পাঠিয়েছে খুবই ভালো লেগেছে। তো ঘটনাটি পড়ানোর আগে ঘটনাটি শুরু করার আগে একটা জিনিস মনে করিয়ে দিই যে চুপকথায় কোনো রকমভাবেই কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে আমরা কিন্তু প্রমোট করি না, ঠিক আছে? চুপকথার কাজ হলো শুধুমাত্র এন্টারটেন করা, আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র মানুষদের কাছ থেকে মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলিকে সংগ্রহ করে সেইগুলোকে তোমাদের সামনে তুলে ধরা, তোমাদেরকে এন্টারটেন করা, এটাই একমাত্র চুপকথার কাজ। আর সেই সব কাজ এই নয় যে তোমাদেরকে বিশ্বাস করতেই হবে। বিশ্বাস করাটা সম্পূর্ণ আমার শ্রোতা বন্ধুদের ব্যক্তিগত ব্যাপার, সেটা করবে কি না করবে সেটা সম্পূর্ণ তোমাদের উপরই নির্ভর করছে। আমরা সেটা নিয়ে কোনো রকম জোর করব না, কারণ আমাদের চ্যানেল কোনো রকম অন্ধবিশ্বাসকে প্রমোট করে না, আগেই বলে দিলাম। তো বেশি কথা না বলে একদম সরাসরি আজকে ঘটনায় চলে যাব। সৌরভ যেভাবে ঘটনাটি পাঠিয়েছে সেইভাবেই আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তো শুরু করা যাক আজকের ঘটনা। আমি স্বাগতা গ্রাফিক্সে সাগ্নিক শুরু করছি আজকের ঘটনা। হ্যালো দিদি, আমি সৌরভ বণিক খড়গপুর থেকে বলছি। তোমাদের চুপকথার ঘটনাগুলি প্রত্যেক দিন আমি শুনি, প্রত্যেকটি ঘটনা আমি শুনেছি। তো প্রত্যেকটি ঘটনা শুনে আমার সত্যি নিজেরও মনে হলো যে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটিও আমি তোমাদেরকে লিখে পাঠাই। যেভাবে লিখে পাঠিয়েছি জানি না কিভাবে লিখে পাঠালাম, কতটা গুছিয়ে লিখে পাঠাতে পারলাম আমি ঠিক জানি না। তুমি তোমার মতো করে গুছিয়ে ঘটনাটি আমাদের চুপকথা শ্রোতা বন্ধুদের শুনিও। তোমার যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শুনিও, আমি অপেক্ষায় থাকবো। তার সাথে তোমার তো গান আমি শুনেছি, তোমার গানের সত্যি আমি পরম ভক্ত হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ সৌরভ আমার গানের পরম ভক্ত হওয়ার জন্য। আমি চেষ্টা করি শুধুমাত্র তোমাদেরকে নতুন নতুন গান শোনানোর। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে আমার সমস্ত চুপকথা
কথার সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও বলে রাখি যে আমার একটি মিউজিক চ্যানেল আছে, SAGATA স্বাগতা সামন্ত। সার্চ করলেই তোমরা দেখতে পাবে, ওখানে বিভিন্ন মিউজিক ভিডিও আমি ওখানে আপলোড করি। প্লিজ আমার গান যারা ভালোবাসো বা আমার কণ্ঠ যারা ভালোবাসো, আমার গানকে যারা পছন্দ করো, প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করলে তো বুঝতেই পারছো যে নতুন নতুন গানের বিভিন্ন আপডেটস তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তাই গানের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো, প্লাস চুপকথার ফ্যামিলির সাথেও যুক্ত থেকো। তো চলে যাই ঘটনাতে। সৌরভ যেভাবে বলেছে, আমি সৌরভ বণিক, খড়গপুরের বাসিন্দা। ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে শহরে গিয়ে পড়াশোনা করব। তো সেই ইচ্ছা পূরণ করবার জন্য অনেক ছোটোবেলা থেকে খুব পড়াশোনার প্রতি মনোযোগী ছিলাম, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তো তার সাথে সাথে ইঞ্জিনিয়ারিংও আমি পাশ করি। ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে যেমন আমার স্বপ্ন ছিল যে শহরে গিয়ে আমি পড়াশোনা করব, তো সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করি এবং যাদবপুর ইউনিভার্সিটিতে আমার নামও ওঠে এবং সেই ইউনিভার্সিটি থেকেই আমি আমার ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাই। আর এই সুযোগটা পাওয়ার পর সত্যি আমি খুব আনন্দ পেয়েছিলাম যে এতদিন পর আমার স্বপ্নটা সত্যি আজকে পূরণ হতে চলেছে। তো এই ভেবেই আমি চলে যাই যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে। তো খড়গপুর থেকে যাদবপুর ইউনিভার্সিটি অনেকটা ডিস্টেন্স, আর মানে জার্নি করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো প্রথম কয়েকদিন আমরা প্রত্যেক দিনই জার্নি করতাম, মানে আমি জার্নি করতাম, প্লাস আমার সাথে আর একজন যেত, আমার সাথে আর একটা বন্ধু যেত। তো সে হচ্ছে যে আমার স্ট্রিমে ছিল না, অন্য স্ট্রিমে, আর আমি অন্য স্ট্রিমে পড়তাম। তো ও আমার সাথে যেত, দুজনে মিলেই খড়গপুর থেকে ট্রেনে করে কলকাতা যেতাম, ওখান থেকে যাদবপুর ইউনিভার্সিটির বাস ধরে, মানে যাদবপুরের বাস ধরে ইউনিভার্সিটিতে পৌঁছে যেতাম। তো এইভাবে কদিন চলার পরে এইভাবে প্রত্যেক দিন ডেলি জার্নি করাটা খুব টাফ হয়ে দাঁড়াচ্ছিল, কারণ ইঞ্জিনিয়ারিংয়ের পড়ারও একটা বিশাল চাপ, আমি যে স্ট্রিমে পড়তাম তো সেখানে প্রচুর চাপও ছিল, প্লাস এতটা জার্নি করে এসে সেই এনার্জি পেতাম না বাড়িতে এসে আবার হোম টাস্কগুলো করার। তো সেই হিসাবে বাড়িতে আলোচনা করে, বাবা মার সাথে আলোচনা করে ঠিক করি যে না পাই তাহলে পাশাপাশি কোনো পেন গেস্টের রুম নিয়ে সেখান থেকে পড়াশোনাটা করব, যাতে আমার ডেলি প্যাসেঞ্জারিটাও মানে ডেলি জার্নিটাও যাতে কম হয়, সব কিছু যাতে আমি ম্যানেজ করতে পারি। তো যেমন কথা তেমন কাজ, বাবার সাথে আলোচনা করার পরে আমি কলেজের সাথে কথা বলি, কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয়, তো আমি যাদবপুরে মানে ইউনিভার্সিটিতে কোনো রকম হোস্টেল পাইনি। তো বয়েজ হোস্টেল সবই বুকড হয়ে গিয়েছিলো অলরেডি তখন, কারণ সিজনটা তখন প্রায় 1-2 মাস স্টার্ট হয়ে গেছে। তো যারা যারা নতুন স্টুডেন্টরা ভর্তি হয়েছে তারা মোটামুটি হোস্টেল কমপ্লিট করে ফেলেছে, মানে সব বুকড হয়ে গেছে। তো তখন আমি খুব হতাশায় পড়ে গেছিলাম যে কি করব। তখন আমার সাথে যেই ছেলেটা যেত সে কিন্তু পেন গেস্টে মানে এতে পেয়ে গিয়েছিলো, মানে হোস্টেলে, যাদবপুর ইউনিভার্সিটির হোস্টেলে ও কিন্তু রুম বুক করে নিয়েছিল অনেক দিন আগেই। তো সে তো রুম পেয়ে গিয়েছিলো, তো আমার পক্ষে একার পক্ষে প্রত্যেক দিন যাতায়াত করা সম্ভব হতো না। তো এই হতাশা নিয়ে যখন আমি কলেজের সামনে দাঁড়াই, ইউনিভার্সিটির সামনে এসে দাঁড়াই, তখন দেখি চায়ের দোকানে আরও 2-3 জন এই নিয়েই কথা চলছে যে প্রত্যেক দিন জার্নি করা সম্ভব নয়। তাদের মধ্যে একজন হচ্ছে বর্ধমান থেকে আসে, একজন হচ্ছে তারকেশ্বর থেকে, আর একজন হচ্ছে পুরুলিয়া থেকে। তো পুরুলিয়া থেকে যে আসে সে হচ্ছে যে এখানে একজন রিলেটিভের বাড়িতেই থাকতো। তো 3জন মিলে ওই চায়ের আড্ডা বসে ওই একই কথাই হচ্ছে। তো তখন আমি ওদের কাছে গিয়ে বললাম যে তোমরা কি রুম পাচ্ছ না, মানে রুম নিয়ে তোমাদের কিছু সমস্যা হচ্ছে? আসলে আমিও না তোমাদের দলেই পড়ছি, কারণ আমার বাড়িও খড়গপুরে। তো খড়গপুর থেকে প্রত্যেক দিন তো জার্নি করা সম্ভব নয়, আর ইউনিভার্সিটিতেও তো বয়েজ হোস্টেল পুরো বুকড হয়ে গেছে। তো তোমাদের মধ্যে তোমরাই আলোচনাটা করছো বলে তাই তোমাদের কাছে জিজ্ঞাসা করতে এলাম যে তোমরা কিছু কি এই নিয়ে আলোচনা করছো? তখন আমার কথা শুনে একটা ছেলে, তাদের এই দলের মধ্যেই একটা ছেলে আমাকে বলল, হ্যাঁ ভাই, ওই নিয়েই কথা চলছে, কেন তুমি এখানে রুম টুম পাচ্ছ না? তখন আমি বললাম যে না, পাচ্ছি না, কারণ এখানে তো সেরকম মানে চিনি না, মানে এখানকার তো কিছুই চিনি না।
তখন আরেকজন বলে উঠল, তার মধ্যে থেকেই একজন বলে উঠল যে আমরাও তো সেম, এখানে তো রাস্তাঘাটও চিনি না, এখানে কোথায় কি আছে না আছে কিছুই তো বুঝতে পারছি না, তাই ভরসা করে কোথায় যাব কোথায় কি করব সেটাও বুঝতে পারছি না, কিন্তু পেন গেস্টে না থাকলে আমার পক্ষে প্রত্যেকদিন ডেলি প্যাসেঞ্জারি করা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা বলে আমরা 4 জনে মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা মোটামুটি এক জায়গায় গিয়ে মানে একটা পেন গেস্ট মোটামুটি আমাদেরকে একটা করতেই হবে, না হলে আমাদের পক্ষে সম্ভব নয়। তো যেমন কথা তেমন কাজ, সেই দিনে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল বলে সেই দিনে ওই আলোচনা করতে করতে বাড়ি ফিরে গিয়েছিলাম, সেই দিনে আর তো পেরে উঠিনি। পরের দিন বা কলেজে আসি, পরের দিন কলেজে এসে সেই আমাদের একই আলোচনা শুরু হয়। একই আলোচনা হতে হতে যখন আমরা বাইরে বেরিয়ে ওই নিয়েই আলোচনা করছিলাম, তখন একজন মধ্যবয়স্ক একজন এসে হঠাৎ করে আমাদেরকে বলে উঠলেন, কী রে, তোদের এত চিন্তা কিসের? আর কাল থেকেই দেখছি তোরা কি রুম টুম নিবি বলে আলোচনা করছিস, কি হয়েছে? প্রথমে ভদ্রলোককে দেখে আমরা একটু অবাকই হলাম, কারণ কালকে ওনাকে সত্যি আমরা যখন আলোচনা করছিলাম চারপাশে কোথাও দেখিনি, কিন্তু উনি বললেন যে আমাদেরকে দেখেছেন গতকালও। তো আমরা অতটাও ব্যাপারটাকে বেশি গভীরে না ভেবে তখন আমিই বলে উঠলাম, হ্যাঁ কাকা, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা না অনেক দূর থেকে আসি, তো তাই আমরা একটা পেন গেস্ট খুঁজছি, যাতে আমরা এই 4 জনে মিলে থাকতে পারি। আমাদের 4 জনের একই তো স্ট্রিমের, আমরা একসাথেই আসবো, একসাথে ক্লাস করবো, পেন গেস্টে থেকে যাবো আর উইকেন্ডে বাড়িতে চলে যাব। তখন আমার কথা শুনে উনি বলেন, আরে এত চিন্তা করছিস কেন, আয় আমার সাথে আয়, আমার একটা পেন গেস্ট জানা আছে, আমি তোদেরকে নিয়ে যাচ্ছি। ভদ্রলোকের কথা শুনে তো আমরা খুবই আনন্দ পেয়ে গেছিলাম যে যাক বাবা, এত খোঁজাখুঁজি না করেও আমি একটা গেস্টের ব্যবস্থা করতে পেরেছি। তো ওনার কথা শুনে আমরা 3 জনে, মানে আমাকে নিয়ে 4 জন, তো আমরা 4 জনে মিলেই ওনার সাথে চলে গেলাম উনি যে পেন গেস্টের সন্ধান দেবেন বলেছিলেন ওখানে। তো যেখানে যেমন কথা সেরকমভাবেই কাজ করলাম, ওখানে গেলাম। ওখানে গিয়ে একটু মানে জায়গাটার বিশ্লেষণটা আমি তোমাদেরকে দিয়ে রাখি। জায়গাটা একটু অন্যরকম, মানে শহর ঠিক মনে হবে না, যে একটা টাউন এলাকা, কারণ জায়গাটা একদম নিস্তব্ধ, চারদিকটা ফাঁকা, গাছপালা আছে, মানে আমরা যেরকম গ্রামে গঞ্জে যেরকম একটা ফাঁকা পরিবেশ, একটু প্রকৃতিটাকে আমরা বুঝতে পারি, শহরে যেটা আমরা খুবই কম রিয়েলাইজ করতে পারছিলাম, কারণ কিছুদিন এসে বুঝতে পারছিলাম যে শহর খুব টাফ, শহরে মানে পরিবেশটা গ্রামের পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা। তো যেই জায়গাটায় আমাদেরকে উনি নিয়ে গিয়েছিলেন, ওই জায়গাটা ঠিক ওই রকম ছিল না, মানে সুন্দর একটা পরিবেশ, যেন খুব শান্ত একটা পরিবেশ, চারদিক যেন আকাশটাকে ভালোভাবে সুন্দরভাবে দেখতে পাচ্ছি, তার সাথে চারিদিকে গাছপালা, পাখির শব্দ শুনতে পাচ্ছি। তো জায়গাটা প্রথমে দেখেই আমাদের 4 জনেরই খুবই ভালো লেগেছিল, যে না জায়গাটা সত্যি খুব ভালো। তো উনি আমাকে পেন গেস্টের ভেতরে নিয়ে যান, নিয়ে গিয়ে ওনার যে পেন গেস্টের যে কেয়ারটেকার, ওনার সাথে আমাদের পরিচয় করিয়ে দেন। পরিচয় করিয়ে দেওয়ার পর ওনারা আমাদেরকে 2nd ফ্লোরে থাকার ব্যবস্থা করে দেন। 2nd ফ্লোরে একটা রুম দেন, বলেন যে একটা রুমেই তোমরা 4 জন থাকবে। এবারে এখানে তোমাদেরকে বলে রাখি যে আমার নাম সৌরভ, আরও 3 জন ছিল যারা, তার নাম, একজনের নাম হচ্ছে অসিত, একজনের নাম শুভ, আর একজনের নাম শুভজিৎ। তো আমরা 4 জনে মিলে আমাদেরকে 2nd ফ্লোরে একটা রুম দেওয়া হলো, বেশ বড় রুম, 4টে বেড রাখা ছিল, তার সাথে অ্যাটাচ একটা কিচেন টাইপের, মানে আমরা টুকটাক যা রান্না টান্না করবো এক সপ্তাহে, একটা অ্যাটাচ কিচেন, বাট আমাদের অ্যাটাচ কোনো বাথরুম ছিল না, কেন ফ্লোরের একদম শেষের দিকে, মানে সিঁড়ি দিয়ে ওঠার পরেই একদম লাগোয়া ছিল একটা বাথরুম। তো আর ব্যালকনি ছিল, লম্বা মতো একটা ব্যালকনি ছিল। তো পরিবেশ দেখে আর রুম দেখে সত্যি আমাদের খুব ভালো লাগলো। আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তাহলে কাল থেকে এখানে থাকার ব্যবস্থা করছি। তো সেই কথা হিসাবেই পরের দিনে আমরা আবার সেই রুমে আসি। রুমে এসে সমস্ত কিছু রুমটাকে ভালো করে 4 জনে মিলে পরিষ্কার করি। রুমটা পরিষ্কার করার পরে বিছানা ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে আমরা যা জামা কাপড়, আমাদের যা প্রয়োজনীয় জিনিস, সেগুলোকে নিয়ে এসে সমস্ত কিছু গোছানো করতে করতে মোটামুটি 2-3 দিন আমাদের লেগে যায়। তো 2-3 দিন লেগে যাওয়ার পরে তারপরে আমরা সুস্থ স্বাভাবিকভাবে ওই রুমে থাকা শুরু করলাম।
প্রথমে ১ সপ্তাহ আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, কোনো রকমই অসুবিধা হয়নি। খুব ভালোভাবে দিন কাটছিল আর পরিবেশটা এতটাই ভালো ছিল যে আমরা খুব এনজয় করতে পারছিলাম। যে কারণ আমরা ৪ জনেই, ভাগ্যবশত আমরা ৪ জনেই কিন্তু গ্রাম থেকেই আসা ছেলে। তো শহরের পরিবেশের সাথে মানিয়ে নিতে প্রথম খুব অসুবিধা হচ্ছিল। কিন্তু পরবর্তীকালে যখন আমরা অত সুন্দর একটা পরিবেশে একটা পেন গেস্ট পেলাম, তখন আমরা ভাবলাম যে না, পরিবেশটা সত্যিই খুব সুন্দর, আমরা ওখানে বেশ ভালো মানিয়ে নিতে পারব। তো এইভাবে ১ সপ্তাহ খুব ভালোভাবে আনন্দে কেটে যায়। তারপরে উইকেন্ডে বাড়িতে যাই। বাড়ি থেকে আসার পরে শুরু হলো বিভিন্ন রকম উপদ্রব। প্রথমে সোমবার, রবিবার কেটে যাওয়ার পরে সোমবার সকালে আমরা সবাই মিলে ক্লাস করার পরে পেন গেস্টে চলে যাই। চলে যাওয়ার পরে আমরা ঠিকঠাকই ছিলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে রাত্রে ৪ জনে মিলে শুয়ে পড়লাম সেদিন তাড়াতাড়ি। কারণ অনেকটা দূর থেকে জার্নি করে এসেছি, ক্লাস করেছি, করে তারপর আবার এসে আবার ঘরে টুকটাক কাজকর্ম করেছি। তো খুবই টায়ার্ড ছিলাম সেদিন। তো যে যার হোম টাস্ক করে মোটামুটি শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। মোটামুটি তখন হবে প্রায় 10:30 11টা নাগাদ শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে আমরা ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ করে মাঝরাতে শুভ ঘুম থেকে উঠে আমাকে ডাকে যে, "সৌরভ, শোন না, আমার না শরীরটা কেমন লাগছে জানিস?" আমি তখন ঘুমে ঝোঁকেই ওকে বললাম যে, "আরে এত রাতে তুই কেন রে? কি হচ্ছে তোর? কি সমস্যা হচ্ছে বল?" তখন শুভ বলে, "দেখ না, আমার না শরীরটা কি ভারী লাগছে আর গাটা না কি গোলাচ্ছে। কি হলো বলতো?" "শোন, কি হয়েছে বলতো? সারাদিন তো আজকে জার্নি হয়ে গেছে, রেস্ট নিসনি, তারপর খাওয়া দাওয়া করেছিস তো, তাই জন্য এরকম হচ্ছে। শুয়ে পড়, ঘুমা, জল টল খা, খেয়ে ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়লে দেখবি আর কিছু এরকম অসুবিধা হবে না। যা ঘুমিয়ে পড়।" বলে আমি পাশ ফিরে শুয়ে পড়ি। তারপরে কিছুক্ষণ পরেই আমাকে আবার শুভ ডাকে, "এই সৌরভ, শোন না, ওর না রে, আমি একটু বাথরুম যাব।" আমি ঘুম থেকে উঠে বললাম, "তুই কি আজকে আমাকে ঘুমাতে দিবি না?" শুভ তখন আমাকে বলে, "চ না ভাই, আসলে নতুন জায়গা বুঝতেই তো পারছিস, আমি একটু ভীতু। চ না, আমি একটু বাথরুম যাব, আমার সাথে একটু দাঁড়াতে যাবি, চ না।" তাহলে ঠিক আছে, চ বলে সেদিনে রাত্রে গেলাম। রাত্রে গিয়ে দাঁড়ালাম। ও বাথরুমে গেল, বাথরুম থেকে বেরোলো। বেরিয়ে তারপরে ঘরে এলো। ঘরে আসার পরেও ওর শরীরটা আমার দেখে মনে হলো না যে খুব একটা ঠিক বলে। আমি প্রথমে ভাবলাম, কারণ অসিত আর শুভজিৎ তো দুজনেই তার ঘুমাচ্ছিল। তো তাই জন্য ওদেরকে আমরা ডাকিনি। তো শরীরটা হঠাৎ করে জ্বর আসে। মাঝরাতে হঠাৎ করে জ্বর আসে। শরীরটা দেখে আমার খুব একটা বেশি ভালো লাগলো না। পরের দিন সকালে আমি কলেজে যাওয়ার পথে আমরা ৩ জনেই কলেজে বেরোলাম। শুভকে বললাম যে, "তোকে আজকে কলেজ যেতে হবে না, তুই আজকে ঘরে রেস্ট নে। আর কলেজে যা নোটস হবে আমরা তো আছি, কোনো অসুবিধা হবে না। বাট তুই ঘরে রেস্ট নে আর ওষুধ-টষুধ ঠিকমতো করে খাস।" বলে আমরা বেরিয়ে গেছিলাম। রুমে আসার পরে দেখি যে শুভ তখনও বিছানায় শুয়ে। আমরা ওকে দেখে একটু অবাক হলাম। আমি শুভকে দেখে বললাম, "কী রে, তোর এখনও জ্বর কমেনি?" তখন শুভ আমার কথা শুনে বলল যে, "না রে, দেখ না, এখনও জ্বরটা কমেনি, মাথা তুলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে।" ওর এই অবস্থাটা দেখে আমাদের ৩ জনেরই খুব খারাপ লাগলো। আমরা কি করলাম, আমরা রান্না-টান্না করে রেখে মোটামুটি মেডিসিন ওকে দিয়ে খাইয়ে দাইয়ে বললাম যে, "ঠিক আছে, তুই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, তোকে আর আজকে টাস্ক করতে হবে না, তোর টাস্কগুলো আমরাই করে দিচ্ছি।" বলে যেমন কথা তেমন কাজ। আমরা কাজ-টাজ সেরে মোটামুটি যেদিন একটু রাতই হয়েছিল, ১২টা ১২:৩০ বেজে গিয়েছিল, তারপরে ঘুমোতে যাই। এইভাবে ১ দিন ২ দিন শুভ খুবই অসুস্থ, মানে অসুস্থই ছিল। মোটামুটি জ্বরও নামেনি। ৩য় দিনে যখন ওর জ্বর নামছে না দেখে আমি বললাম যে, ওর একটা ব্লাড টেস্ট করিয়ে নেওয়া দরকার। কারণ নতুন জায়গা হতে পারে, জলবাহিত বা কিছু কারণে জ্বরটা হয়েছে, একটা টেস্ট করিয়ে নেওয়াটা খুব দরকার। তো সেই রকম হিসাবে সকালবেলা ওকে একটা সেন্টারে নিয়ে গিয়ে একটা ব্লাড টেস্ট করানো হলো। ব্লাড টেস্ট করিয়ে নিয়ে এসে বাড়িতে আসার পরেও তার শরীর আরও বেশি অসুস্থ হতে শুরু করলো। তারপরে ওকে রেখে দিয়ে আমরা মোটামুটি কলেজে চলে গেলাম। কলেজ থেকে ফিরলাম। ফেরার পরে সেদিন রাত্রিবেলা আমাকে আবার শুভ ডাকতে থাকে যে, "ওই সৌরভ, শোন না, একটু উঠবি? আমি না একটু বাথরুম যাব।" আমি শোনার পর বললাম যে,
আরে বাবা, রুমে আরও দুজন আছে, তুই অন্যদেরকে ডাক না বাবা, আজকে আমি আর পারছি না, আমার শরীরটা টানছে না। তখন আমার কথা শুনে শুভ বলল, ভাই ওঠ না ভাই, চ চ না, আমার একা যেতে খুব ভয় লাগে রে, চ না চ, বেশিক্ষণ লাগবে না, চ। আমি বললাম যে চ তাহলে যাচ্ছি, চ বলে ও বাথরুমে গেল। আমি বাইরে দাঁড়িয়েছিলাম। সেদিন একটু ওর বেশি সময় লাগছিল বাথরুমে। তো সেদিন আমি সামনে একটা বেঞ্চ পাতা ছিল, মানে বারান্দায় যেখানে ব্যালকনিটা ছিল সেখানে একটা ছোট্ট মতো বেঞ্চ ছিল, সেই বেঞ্চের ওপরে বসে ফোন ঘাঁটতে শুরু করলাম। সেই মুহূর্তে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে আমার সিঁড়ির দিকে চোখ পড়ে। সিঁড়ির দিকে চোখ পড়তে আমি দেখলাম যে, মনে হলো, মানে দেখলাম বলবো না, আমার যেন মনে হলো কেউ যেন সিঁড়ি দিয়ে ওপর তলায় অর্থাৎ 3 তলায় উঠে গেল। আচমকাই আমি সিঁড়ির দিকে তাকিয়ে চুপ করে বসে রইলাম যে কেউ গেল না আমি ভুল ইম্যাজিন করছি, মানে কিছু একটা হ্যালুসিনেট করলাম। তো সেই ব্যাপারটাকে আর বেশি না ভেবে আবার আমি ফোন ঘাঁটতে শুরু করলাম। আবার 1 মিনিট পরে আবার যেন মনে হলো যে সিঁড়ি দিয়ে আরও একজন উপরের দিকে উঠে যাচ্ছে। তখন আমার মনে হলো যে আমি একবার কি সিঁড়ির কাছটা গিয়ে দেখব কেউ কি উপরে গেল। তারপরে ভাবলাম যে না থাক, দেখার দরকার নেই, উপরে কি কেউ এসছে হয়তো তাই জন্য, আর না হলে আমি হয়তো বেশি কিছু ভেবে নিচ্ছি বলে আমি আবার ফোন ঘাঁটতে শুরু করলাম। ফোন ঘাঁটতে ঘাঁটতে একবার মাঝখানে শুভকে ডাক দিলাম, কী রে হলো? তখন শুভ ভেতর দিয়ে বলছে যে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, দাঁড়া বেরোচ্ছি। সেরকমভাবেই আমি আবার ফোন ঘাঁটতে শুরু করলাম। ফোনে রিলস স্ক্রল করতে করতে আবার মনে হলো যেন ছুটে ছুটে কেউ যেন সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে যাচ্ছে। তখন আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। আমি ছুটে সিঁড়ির কাছে পৌঁছলাম। সিঁড়ির কাছে গিয়ে উপর দিকে তাকিয়ে চিৎকার করলাম, কে কে ওখানে, কে উপরে উঠলে? কিন্তু কোনো শব্দ ছিল না। আমাকে এইভাবে দেখে শুভ বাথরুম থেকে বেরিয়ে এসে আমাকে বলে, কিরে তুই ওখানে সিঁড়ির কাছে গিয়ে কে কে করে চেঁচাচ্ছিস কেন, কি হয়েছে? আমি তখন শুভকে তখন কিছু না বলে আমি বললাম, না 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 কিছু না, চ রুমে চ বলে আমরা দুজনে রুমে ঢুকে পড়লাম। রুমে ঢোকার পরে শুভ তো শরীরটা খুব খারাপ ছিল, ঘুমিয়ে পড়ে বেচারা। কিন্তু আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। মনে হচ্ছিল যে মানে চোখটা বুঝলেই আমি সেই সিঁড়িটার কথা মনে করছি, যেন মানে সেই মোমেন্টটা মনে পড়ছে যেন কেউ যেন সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে গেল। আমি কি সত্যি ভুল দেখলাম নাকি সত্যি কেউ ছিল? শুভ আমার পাশেই শোয়। তখন শুভকে ধীরে ধীরে ডেকে জিজ্ঞাসা করলাম যে, এই শোন, বলছি যে তুই তো 2 দিন এখানেই আছিস, কলেজ তো যাসনি, বলছি উপরে কোনো গেস্ট এসছে নাকি রে উপরে রুমে? আমার কথা শুনে শুভ আমাকে বলল যে, কই না তো, আমি তো এই 2 দিন তো টানা ঘরেই আছি, ঘর থেকে তো বেরোইনি, আর কাউকে তো দেখিনি। আর এই বেনগেস্টের নিচে যারা আছে, আর এই তো 2nd ফ্লোরে আমরাই আছি, 3rd ফ্লোরে তো আর কেউ আসেনি, আমি তো সেরকম কাউকে দেখিনি। বলার পরে আমি একটু অবাকই হলাম। আর আমার এই প্রশ্নটা শুনে আমাকে শুভ আবার উল্টে আমাকে জিজ্ঞাসা করে, কেন রে, কিছু কি হয়েছে? কি হয়েছে বলতো? বাথরুম থেকে বেরিয়েও দেখলাম তুই সিঁড়ির দিকে তাকিয়ে ওপর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছিস, কে কে বলে হাঁকছিস, কি হয়েছে রে? তখনও আমি শুভকে কিছু বললাম না, চুপ করে গেলাম। না না কিছু হয়নি, তেমন কিছু না, আমি তোকে জাস্ট জিজ্ঞাসা করলাম, মনে হলো যেন ওপরে কেউ আছে। তখন শুভ বললো, শোন, ঘুমটুম হয়নি তো তাই জন্য এরকম মনে হয়েছে, চ ঘুমিয়ে পড়ি। তো সেই দিনের রাতটা ওইভাবেই কেটে যায়। পরের দিন সকাল হয়, কলেজ যাই, কলেজ থেকে আবার বাড়িতে আসি। বাড়িতে আসার পরে রান্না টান্না করে নিজেদের কলেজের কাজকর্ম সেরে সবাই 4 জনই আমরা শুয়ে পড়ি। শুভ সেদিনের শরীরটা আগের থেকে একটু বেটার ছিল, শুভও ঘুমিয়ে পড়ে এবং আমরা সবাই 4 জনই আমরা ঘুমিয়ে পড়ি, কারণ সারাদিনের একটা টায়ার্ডনেস থাকে, তাই খুব তাড়াতাড়ি ঘুম এসে যায়, ঘুমিয়ে পড়ি।
হঠাৎ করে একটা শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। শব্দটা হলো আমাদের রুমের দরজায় যেন মনে হচ্ছে কেউ শব্দ করছে, মানে আমাদের দরজায় যেন কেউ, আমাদের দরজাতে কেউ যেন হাত দিয়ে ঠোক্কর দিচ্ছে। প্রথমে একটু আস্তে আস্তে আওয়াজ হলো। আমি ভাবলাম এত রাতে কে? ঘুমটা ভেঙে গিয়ে আমি বিছানায় উঠে বসে কে কে বলতে থাকলাম, কিন্তু কেউ কোনো রকমভাবে সাড়া দিল না, সবই নিস্তব্ধ। আমি বললাম হয়তো আমার মনের ভুল হবে, নয়তো বিড়াল টিড়াল হবে, ধাক্কা টাক্কা খেয়েছে হয়তো দরজাতে বলে ভেবে আমি আবার শুয়ে পড়ি। আবার আধ ঘন্টা পরে সেই একই রকম শব্দেই ঘুমটা ভাঙে, কিন্তু তখন দরজায় ধাক্কা দেওয়ার শব্দটা একটু বেশি হতে থাকে, একটু জোরে, যেন মনে হচ্ছে যে আমি দরজাটা খুলছি না বলে হয়তো খুব রেগে রেগে যেমন দরজায় ধাক্কা দেওয়ার যে শব্দটা হয় সেরকম, আর বারবারই হচ্ছে। আমি ধরপড় করে বিছানায় উঠে বসে বিছানা থেকেই সাড়া দিতে থাকি, কে? এত রাতে কে? কে এরকমভাবে দরজা ধাক্কা দিচ্ছে এত রাতে? আমি কথা বলার পরেই দরজায় ধাক্কা দেওয়ার শব্দটা হঠাৎ বন্ধ হয়ে যায়, আর কেউ কোনো রকম সাড়া দিতে থাকে না। তারপরে আমি বিছানা থেকে নেমে ভাবলাম যে না, দেখি তো কে। দরজাটা খুললাম, দরজাটা খুলে চারপাশ দেখলাম, বারান্দা, বাথরুম, চারদিক দেখলাম, কেউ কোথাও ছিল না। তারপরে আবার দরজা বন্ধ করে আবার যেভাবে হোক আমরা ঘরে এসে আবার শুয়ে পড়ি। তারপরে ঘুম ভাঙে অসিতের চিৎকারে। সেদিন রাতে হঠাৎ করে শুনতে পাই অসিত বাঁচাও বলে চেঁচিয়ে ওঠে। আমরা সবাই তখন রুমের যতজন ছিলাম, শুভ, আমি আর শুভজিৎ, তিনজনেই ঘুম ভেঙে ধরপড় করে অসিতের কাছে যাই। তখন অসিত দরদর করে ঘামছে, আর ওকে দেখে মনে হচ্ছে যেন ও একটা কিছু ভয়ঙ্কর কিছু দেখেছে। আমরা তখন অসিতকে ডেকে বলি যে কী রে, কী হয়েছে তোর? তুই এরকম ভয় পেয়ে আছিস কেন? তুই এত ঘামছিস কেন? শরীর খারাপ লাগছে? ও কোনো কথাই বলে না, একদম নির্বাক হয়ে চুপ করে কিছু যেন একটা দেখছে। তখন আমরা ওকে জোরে জোরে নাড়াতে থাকি। নাড়ানোর পরে ও যেন নিজের মধ্যে ফিরে আসে। ফিরে আসার পরে আমাদেরও কথার উত্তর দেয়, তোরা কিছু দেখতে পাসনি? আমি তো পরিষ্কার দেখতে পেলাম, তোরা কিছু দেখতে পাসনি? আমরা তখন বললাম, কোথায়? কি দেখবো? তুই কি দেখতে পেয়েছিস বল তো, কী দেখতে পেয়েছিস? আমরা তো কিছু দেখতে পাইনি। তখন অসিত কিছুক্ষণ চুপ থাকে। চুপ থাকার পরে ওকে আমরা সবাই মিলে একটু জল টল দিই, চোখে মুখে জল দিতে বলি। বলার পরে ও একটু যখন শান্ত হয় তখন আমরা শান্তভাবে ওকে জিজ্ঞাসা করি যে কি হয়েছে, তুই কী দেখেছিস বলতো? আমার প্রশ্ন শুনে অসিত তখন আমাকে বলে, আসলে আমি বলতে বলতে তোতলাতে থাকে। তারপর ভালো করে ওকে আমি একাকী জিজ্ঞাসা করি যে কি হয়েছে, কিছু দেখেছিস? ভয়ঙ্কর কিছু দেখেছিস? তুই আমাকে বল। তখন আমাকে বলে, তোরা তখন সবাই ঘুমাচ্ছিলি, তখন আমি দেখলাম যে হঠাৎ করে আমার যেন ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে হঠাৎ করে আমি জানলার দিকেই আমার চোখটা যায়। চোখটা যাওয়ার পরে দেখি যে একটা হালকা অবয়ব যেন আমার দিকে ছুটে আসছে। জানলা দিয়ে যেন ঘরের মধ্যে ঢুকে আমার দিকে খুব বিশ্রীভাবে আমার দিকে তাকিয়ে হাসছে। হাসার পরে আমি চেঁচিয়ে উঠি, আর চেঁচিয়ে ওঠার পরেই তোরা আমার কাছে চলে আসিস। আমার খুব 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 ভয় লাগছে, আমার সত্যিই খুব ভয় লাগছে, আমি এখানে থাকবো না। এটা শোনার পরে আমরা তিনজনেই খুব অবাক হলাম। ভাবলাম যে এইরকম আবার হয় নাকি। তখন শুভজিৎ পাশ থেকে বলে যে শোন অসিত, তুই হয়তো ভুলভাল কিছু স্বপ্ন দেখেছিস, সেটা দেখে হয়তো ভয় পাচ্ছিস। ওইসব কিচ্ছু নেই, ঘুমা, যত ঘুমাতো। তুই দেখতে পেলি আর আমরা কেউ দেখতে পেলাম না? তখন শুভজিতের কথা শুনে অসিত বলল যে তোরা আমার কথা বিশ্বাস করবি না, আমি জানতাম তোরা আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু বিশ্বাস কর, আমি কিছু মিথ্যে কথা বলছি না, আমি স্বপ্ন দেখিনি, আমি কোনো কথা বানিয়ে বলছি না, আমি নিজের চোখে দেখেছি। কি বিভৎস সেই রূপটা, আর কিভাবে যেন আমার দিকে তাকিয়ে হাসছিল, যেন আমাকে জ্যান্ত গিলে খেয়ে নেবে। অসিতের এই ভয়টা দেখে সত্যি কে ভয় পেল না পেল জানি না, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সেদিন রাতে আমরা অসিতকে খুব সাবধানে বুঝিয়ে টুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম।
পরের দিন সকালে যেমন প্রত্যেক দিনের ডেলি রুটিন, কলেজ টলেজ সেরে বাড়িতে এসে যে যার মতো করে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে সেদিন রাতেও শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে মোটামুটি মাঝরাতে হঠাৎ করে একটা শব্দে আমাদের ঘুমটা ভেঙে যায়। শব্দটা শুধু আমি একা শুনতে পেয়েছি তা নয়, শব্দটা আমি, শুভ, অসিত, শুভজিৎ চারজনেই শুনতে পেয়েছিলাম। এটা হচ্ছে যে রিয়ালিটি, যে আমরা চারজনেই শুনতে পেয়েছিলাম। হঠাৎ করে চারজনেই শুনতে পাই যে একটা বাচ্চা মেয়ে যেন কাঁদছে, মানে কান্নার শব্দটা আসছে অনেকটা দূর থেকে, যেন মনে হচ্ছে যে এই একটা বাচ্চা মেয়ে যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। তখন আমরা চারজনের দিকে তাকাতে থাকলাম যে আমরা কিছু ভুল শুনছি নাকি আমরা কিছু হ্যালুসিনেট করছি। তখন আমরা একে অপরকে জিজ্ঞাসা করলাম যে তুইও কি শুনতে পাচ্ছিস কিছু একটা, যে কান্নার শব্দ? তখন আমরা চারজনেই বলি যে হ্যাঁ শুনতে পাচ্ছি। তখন বললাম যে তখন আমরা এটা ভাবলাম যে হয়তো তাহলে এটা কিছু হ্যালুসিনেট নয় বা স্বপ্ন দেখছি না, হয়তো বাচ্চা মেয়ে রাস্তা হারিয়ে ফেলেছে, ভয়ে কাঁদছে। আমরা কি করলাম, সাহস নিয়েই দরজা খুলে রুম থেকে বেরিয়ে দুজন নিচে চলে গেল, দুজন আমি তো আমাদের ফ্লোরেই ছিলাম, আর একজন চলে গেল ওপর ফ্লোরে দেখতে। তো চারপাশ ঘোরাঘুরি করার পরে কেউ কাউকে দেখতে পেল না, আর কান্নার শব্দটাও আস্তে আস্তে কমে যেতে থাকে। তারপরে আমরা সবাই মিলে আবার রুমে চলে আসি কাউকে দেখতে না পেয়ে। আমরা তখন বলি যে হয়তো কেউ কাঁদছিল, হয়তো সে তার রাস্তা দেখে ফেলেছে, চ ঘুমিয়ে পড়ি, আর এসব নিয়ে বেশি রাত করে চলবে না, কালকে আমাদের সকালে আবার উঠতে হবে বলে আবার যে যার মতো করে যে যার রুমে যে যার বেডে গিয়ে শুয়ে পড়লাম। তারপরে হঠাৎ আবার সেই কান্নার শব্দে ঘুম ভাঙে আমার। দেখি যে মেয়েটা আরও জোরে জোরে কাঁদছে, কিন্তু সেই শব্দটা শুধু এবার আমিই শুনতে পাচ্ছি, রুমের আর বাদবাকি কেউই সেই কান্নার শব্দ শুনতে পারছে না। আমি তখন বিছানায় উঠে বসলাম, উঠে বসে চারদিক ভালো করে দেখলাম যে সবাই তখন ঘুমাচ্ছে। সেদিনে শুভর শরীরটা একটু ভালো ছিল। তখন আমি আর কাউকে না ডেকে সাহস নিয়েই রুম থেকে বেরিয়ে দরজাটা খুলে আস্তে আস্তে মুখটা বাড়িয়ে দেখলাম যে চারপাশে কেউ নেই, কিন্তু কান্নার শব্দটা যেন মনে হচ্ছিল যে বাথরুমের দিক থেকে আসছে। তো সেই ভেবে আমি আস্তে আস্তে বাথরুমের দিকে এগোতে থাকলাম। আস্তে আস্তে এগোলাম, বাথরুমের দিকে গেলাম। যাবার পরে দেখলাম কান্নার শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল। তারপরে ভাবলাম যে আমি কি আবার কিছু হ্যালুসিনেট করছি, আবার কিছু কি ভাবছি, স্বপ্ন দেখছি নাকি, কি জানি বাবা। এই ভাবতে ভাবতে আমি আবার রুমে ব্যাক করতে থাকি। রুমে ব্যাক করার পরে তারপরে আমি আবার সেই কান্নার শব্দটা শুনতে পাই। তখন আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, যেন মনে হলো আমার সারা শরীর দিয়ে একটা হিমস্রোত বয়ে যাচ্ছে। সেই শব্দটা শোনার পরে আমি পিছন ঘুরে ধীরে ধীরে তাকাই। আমার যেন মনে হচ্ছিল যে আমার পিছনেই কেউ বসে বা দাঁড়িয়ে কাঁদছে। শব্দটা এতটাই কাছ থেকে আসছিল। আমি ধীরে ধীরে পিছন দিকে ঘুরে তাকাই। পিছন দিকে ঘুরে তাকাতে আমি দেখি একটা বাচ্চা মেয়ে বলবো না, মেয়েটির বয়স হবে হয়তো 14 কি 15 বছর বয়স। মেয়েটি ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে, মাটিতে বসে আছে, পরনে একটা ছেঁড়া জামা, মাথাটা দুটো হাঁটুর মাঝখানে মুখ গুজে যেন কাঁদছে। আমি আস্তে আস্তে তার কাছে গেলাম। কাছে গিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কে, আর তুমি কোথা থেকে এখানে এলে? তুমি এভাবে কাঁদছো কেন বোন? তোমার কি কিছু হয়েছে? তোমাকে কেউ কিছু কি বলেছে, নাকি তুমি রাস্তা হারিয়ে ফেলেছো? আর তোমাকে তো কোনোদিনও এখানে আমি দেখিনি, নতুন রুম নিয়েছো বুঝি? তোমার কি কিছু কারণে ভয় লাগছে? অনেক কিছু প্রশ্ন করার পরও মেয়েটি একইভাবে কাঁদতে থাকে। আমি তখন আরেকটু ঝুঁকে ওকে জিজ্ঞাসা করলাম, কী রে বোন, কিছু বল, কি হয়েছে তোর? তারপরে যেটা দেখলাম সেটা হয়তো না দেখলেই হয়তো ভালো হতো। দেখলাম মেয়েটা আমার দিকে কি বিভৎসভাবে আমার দিকে তাকালো। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে যেন রক্ত। গায়ের চামড়াগুলো যেন দেখে মনে হচ্ছে কতদিনের পুরনো একটা বাসি ডেড বডি।
গায়ের চামড়ার সাথে, মুখের চামড়ার সাথে যেন মুখে যে হাড় সেগুলো যেন জড়িয়ে গেছে। পুরো শরীরে যেন একটা কাটা ছেঁড়ার দাগ। আর কি বীভৎসভাবে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে থাকে। সেই দৃশ্য দেখে আমি আর ওখানে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে না থেকে ছুটে আমি আমার রুমে চলে আসি। এসে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে আমি আমার বিছানায় গিয়ে বসি। আমার এই রকম রূপ দেখে আমার রুমের সমস্ত সবাই উঠে আমার কাছে চলে আসে। অসিত আমাকে জিজ্ঞাসা করে, কিরে কি হয়েছে তোর, তুই এরকম ভয় পাচ্ছিস কেন? আমাকে দেখে শুভ একটু ভীত হয়ে যায়। শুভ তখন বলে, কিরে তুই এমন করে ভয় পাচ্ছিস কেন, কি হয়েছে তোর আবার আজকে? আমি তখন ওদেরকে সমস্ত ঘটনাটা খুলে বলি। খুলে বলার পরে ওদের মধ্যেও একটা ভীতি জন্মে যায়। তারপরে দুদিন আমরা ঠিকমতো ঘুমাতে পারিনি, কেউই ঠিকমতো ঘুমাতে পারিনি। প্রত্যেকদিনই কিছু না কিছু উপদ্রব লেগেই থাকতো। নয়তো কান্নার শব্দ, নয়তো কেউ দরজায় ধাক্কা দেওয়ার শব্দ, নয়তো এক অশরীরী ছায়া যেন ঘরের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। এসব দুদিন চলতেই থাকে। তারপরে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমাদের যে কেয়ারটেকার আছেন ওনাকে গিয়ে এটাকে জানাবো। যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালে চলে গেলাম কলেজে যাওয়ার ঠিক আগেই কেয়ারটেকারের সঙ্গে কথা বলতে। ওনার সাথে ওনাকে সমস্ত ঘটনাটা খুলে বললাম, যা যা আমাদের সাথে ঘটনা ঘটেছে সব কিছু তাদেরকে খুলে বললাম। কিন্তু উনি সম্পূর্ণটাই অবাস্তব বলে মনে করতে থাকেন। উনি বলেন যে সবটাই নাকি আমাদের সাজানো গোছানো গল্প। এর আগেও তো এই রুমে অনেকেই এসে থেকেছে, কই তারা তো কোনো রকমভাবে প্রবলেম তাদের মধ্যে হয়নি, তাহলে তোমাদেরই প্রবলেম হচ্ছে কেন? কিন্তু আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যে কোনোটাই অবাস্তব নয়, কোনোটাই যে বানানো নয়, সেটা আমরা বোঝাতে পারছিলাম না। অনেক করে বলেও ওখানে কেয়ারটেকারকে কোনো রকমভাবে বোঝাতে পারলাম না যে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো সত্যি ঘটনা। তারপরের দিন আমরা সেই ভদ্রলোককে দেখতে পেলাম আমাদের ঠিক কলেজের সামনেই দাঁড়িয়ে আছে। আমরা ক্লাস সেরে কলেজ থেকে যখন বেরোচ্ছি তখন আমরা দেখতে পেলাম যে ভদ্রলোক উনি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন। এই ভদ্রলোককে দেখে আমরা চারজনে মিলেই ওই লোকটাকে ধরি। ওই লোকটাকে ধরার পরে ওনাকে সব কিছু জিজ্ঞাসা করি যে উনি ওই পিজি সম্পর্কে কিছু জানেন কি না, আমাদের সাথে যে ঘটনা ঘটেছে এতদিন ধরে যা যা ঘটেছে সেগুলোও ওনাকে আমরা বলি। বলার পরে ওনার মুখটা একটু শুকনো হয়ে যায়, উনি একটু ভয় পেতে থাকেন। তখন কেউ বুঝুক আর নাই বুঝুক, আমি এটুকু বুঝেছিলাম যে উনি হয়তো এইসব ব্যাপারে কিছুটা হলেও জানেন। তারপরে ওনাকে নিয়ে গিয়ে এক জায়গায় নিয়ে গিয়ে বসানোর পরে ওনাকে আমরা সবাই মিলে কনভিন্স করানোর চেষ্টা করি যে কী ঘটনা আছে, হয়তো আপনি জানেন, হয়তো আপনি সব কিছুই জানেন, আপনি লুকিয়ে যাচ্ছেন। অনেকবার বলার পরে উনি ভদ্রলোক আমাদের কথা স্বীকার করেন, আমাদের কাছে সব ঘটনাটি খুলে বলেন। ঘটনাটি হলো, আজ থেকে প্রায় 4 বছর আগে একটি মেয়ে, নাম হচ্ছে নিশা, মুসলিম ছিল। মেয়েটি আমাদের এই পেন গেস্টেই কাজ করত বলতে ঘরদোর পরিষ্কার করা, সবাদের ফরমাস খেটে দেওয়া, এই টুকটাক কাজকর্মগুলো করতো। ফাইন্যান্সিয়াল বিভিন্ন রকম কারণের জন্য মেয়েটি বিভিন্ন রকম ঘরের কাজকর্ম করে দিত। আর পেন গেস্টে তো সেরকম ছেলেমেয়েরা আসে থাকে, তো সবাদের কাজকর্ম মোটামুটি সে করতো, মোটামুটি কেয়ারটেকার হিসাবে কাজ করতো। কিছুদিন ধরেই শুনছিলাম যে ওই পেন গেস্টের একটি রুমের 4টি ছেলে খুবই বিশ্রীভাবে মেয়েটিকে বিরক্ত করত, বিভিন্ন রকমভাবে হ্যারাস করত। এবং এই হ্যারাসমেন্টটা মেয়েটি সহ্য করতে না পেরে ওই পেন গেস্টেরই যে কেয়ারটেকার, এখনও যিনি কেয়ারটেকার আছেন, ওনাকে সমস্ত কথাটি বলেন যে এই রুমের এই 4টি ছেলে আমাকে খুব বিরক্ত করে। কিন্তু সেই কথা কেয়ারটেকার কোনো রকমভাবে গ্রাহ্য করে না। গ্রাহ্য না করার ফলে সে তখন বলতে থাকে যে তোর যদি পোষায় কাজ কর, যদি না পোষায় কাজ থেকে বেরিয়ে যা, আমাদের কাস্টমারকে এখান থেকে ছাড়াবি না কিন্তু, বলে দিলাম।
এইভাবে কেয়ারটেকার মেয়েটিকে বলে। মেয়েটি তখন টাকার অভাবে সেই সেই পিজিতেই কাজ করতে থাকে, হাজার অপমান সহ্য করার পরেও। কাজ করতে করতে একদিন হঠাৎ করে সেই 4টি ছেলে খুবই বিশ্রীভাবে মেয়েটিকে বিরক্ত করতে থাকে। তারপরে আসে সেই ভয়ানক রাত। সেই 4টি ছেলে সেদিনে মাদক পান করেছিল। অতিরিক্ত নেশা করার ফলে ছেলে 4টি ছেলের অতিরিক্তভাবে নেশা হয়ে যায় এবং 4টি ছেলে আরও দুটি বন্ধুকে নিয়ে আসে সেই পেন গেস্টে। মেয়েটি তখন তাদের কাছে যায় খাবার নিয়ে যাবার পরে সেই 4টি ছেলে প্লাস 2টি তাদের বন্ধু, মোটামুটি 6 জন মিলে মেয়েটিকে খুবইভাবে বিরক্ত করতে থাকে এবং সেদিন রাতে মেয়েটিকে 6 জন মিলে রেপ করে মেরে ফেলে। পরের দিন সকালে ভোরবেলা কাউকে না জানিয়ে মেয়েটিকে বাথরুমে বন্ধ করে রেখে 6 জনেই চলে যায় পেন গেস্ট ছেড়ে। সমস্ত জিনিসপত্র নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তখন কেয়ারটেকার নর্মালি ভেবেছিল হয়তো রুম ছেড়ে তারা চলে যাচ্ছে, কিন্তু তারপরে কিছুদিন পর বাথরুম থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। তারপরে পুলিশ এসে সেখান থেকে ডেড বডি বার করার পরে রিপোর্ট আসে যে মেয়েটিকে কয়েকজন মিলে রেপ করে খুন করেছে। তাই হয়তো মেয়েটির সেই অতৃপ্ত আত্মা এখনও সেই পেন গেস্টেই ঘুরে বেড়ায়। হয়তো সেই মেয়েটির আত্মা এখনও সেই ছেলেগুলিকে খুঁজে বেড়ায় যারা তাকে নৃশংসভাবে হত্যা করেছিল, নৃশংসভাবে মেরে ফেলেছিল। মেয়েটি তো তাদের কাছে ছোট বোনের মতো ছিল, তাই না? বোনের মতো যদি তাদেরকে মানত, তাহলে আজকে মেয়েটির হয়তো এতটা বিপদ হতো না, মেয়েটি হয়তো অকালে প্রাণ হারাতো না। সেই প্রাণ চঞ্চল মেয়েটি যা আজকেও বেঁচে থাকতো। ভদ্রলোকের মুখ থেকে ঘটনাটি শোনার পরে আমরা আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারিনি, নিজেদের মধ্যেই ছিলাম না। তারপরে আমরা পেন গেস্টে যাই, গিয়ে ওখানে কেয়ারটেকারের সাথে কথা বলে আমরা 4 জনেই ওই রুম ছেড়ে দিই। এই ছিল আজকের ঘটনা। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটি আমাদের চুপকথার ফ্যামিলি, চুপকথার শ্রোতা বন্ধুদেরকে পড়ে শুনিও। অপেক্ষায় রইলাম। সকলে ভালো থেকো, তোমরাও ভালো থেকো এবং তোমাদের ঘটনা আরও এগিয়ে যাক, এই পরিবার আরও এগিয়ে যাক, এই আশা করি, এই কামনা করি। এই ছিল আজকের ঘটনা। সত্যি ঘটনাটি শোনার পর কেমন যেন গায়ে কাঁটা দিতে থাকে, তাই না? ঠিকই তাই। আজও কি আমরা মেয়েরা নিরাপদ নই মনে হয়। যেখানেই যাই না কেন সেখানেই আমাদের একটা ভয় ধাওয়া করে বেড়ায় যে আমরা সেফ তো, আমরা সিকিওর তো। মেয়েদের এই সিকিউরিটিটা হয়তো আগেও কেউ দিতে পারেনি, প্রাচীন যুগের কথা বলছি, এখনও দিতে পারে না, আর ইন ফিউচারেও কেউ দিতে পারবে না, কারণ মেয়েরা এখন ভোগ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে, তাই না? ঘটনাটি শোনার পরে যেটা মেন ঘটনা, আজকে সেই 4টি ছেলে, জানি না ওরা হয়তো কোথায় আছে, হয়তো যেখানে আছে খুব ভালো আছে। আজকে তোরা যদি সেই মেয়েটিকে নিজের বোনের মতো ভাবতিস, তাহলে আজকে মেয়েটি বেঁচে থাকতো, মেয়েটি তোদেরকে দাদা বলে সম্মান দিত। জানি না এই নৃশংস অত্যাচার আমাদের এই দেশ থেকে কবে সরবে, কবে মেয়েরা সিকিওরভাবে সব দিকে কাজ করতে পারবে, নিজেদেরকে সেফ বলে মনে করবে। জানি না, এটা হয়তো স্বপ্নও থেকে যেতে পারে, আবার স্বপ্নটা আবার হয়তো বাস্তবায়িত হতে পারে, জানি না ইন ফিউচার কী হবে। তো এই ছিল আজকের ঘটনা। সত্যি খুব ভালো লাগলো সৌরভ, তোমাদের এই ঘটনা তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি পড়ে সত্যি আমার খুব ভালো লাগলো। অ্যান্ড আমার মনে হয় আমার শ্রোতা বন্ধুদেরকেও খুব ভালো লাগবে ঘটনাটি শুনে। তো সকলে কেমন লাগলো শুনে অবশ্যই জানিও, কমেন্ট সেকশানে লিখে পাঠিও কার কেমন লাগলো ঘটনা। আর অবশ্যই তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাও আমাদেরকে লিখে পাঠাতে পারো। অবশ্যই আমাদের মেল আইডি ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে লিখে পাঠাতে পারো, প্লাস আমাদের ফেসবুকেও লিখে পাঠাতে পারো ইনবক্সে। সো আজকে এইটুকুই। পরের ঘটনা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ঠিক পরের শনিবারই আসছি। তাই সাথে থেকো, পাশে থেকো চুপ কথার।